আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রথমেই আমি একটু বলে নেব যে আপনারা ব্যাকগ্রাউন্ড নয়েজটা একটু ইগনোর করবেন। তো এর আগের ভিডিওতে আমরা দেখছিলাম যে কিভাবে আমাদের ডিভাইসে আমরা গো ল্যাঙ্গুয়েজ ইনস্টলের মাধ্যমে আমরা ffuf যে টুল সেটা কিভাবে ইনস্টল করতে পারি। তো আজকে আমরা দেখব যে কিভাবে আমরা গো ল্যাঙ্গুয়েজ ইনস্টল করা ছাড়াই ffuf টুলটা ইনস্টল করতে পারি। তো আসলে এটার মাধ্যমে আপনারা একটা না দুইটা জিনিস শিখবেন। কারণ এইভাবে আপনারা যে কোনো যে প্রিবিল্ট বাইনারি যেগুলো আছে সেগুলো আপনারা ইউজ করতে পারবেন। ঠিক আছে? তো যদিও এই ভিডিওর মধ্যে আমরা তেমন কোনো ইউসেজ দেখবো না ffuf টুলের, কিন্তু আপনারা এর মধ্যে অনেক কিছু শিখতে পারবেন। তো যাই হোক, আমরা শুরু করি। প্রথমত আমি দেখাই নেই যে আমাদের ডিভাইসে কিন্তু ffuf যে টুল সেটা কিন্তু ইনস্টল করা নেই। আমি যদি ffuf লিখি তাহলে দেখবেন যে নো কমান্ড ফাউন্ড। তারপর আমাদের ডিভাইসে গো ইনস্টল করা নেই। দেখেন, ঠিক আছে, আমি দেখাই নিলাম আর কি যে আমাদের ডিভাইসে গো ইনস্টল করা নেই, ffuf ইনস্টল করা নেই। তো এখানে প্রথমে আমাদের একটা প্যাকেজ ইনস্টল করে নিতে হবে, যেটা হলো wget অথবা এরিয়া টু। তো আমি পার্সোনালি এখন এরিয়া টু ইউজ করি। তো এই দুইটা জিনিস আসলে কি, আপনারা কোনো ফাইল অথবা ফোল্ডার যেটাই বলেন, ফাইল, হ্যাঁ মূলত ফাইলই, তো যে কোনো ফাইল আপনারা ডাউনলোড করার ক্ষেত্রে আপনারা wget অথবা এরিয়া টু ইউজ করতে পারেন। ইউটিলিটি, এটা আসলে একটা টুল। যাই হোক, তো এখানে আমি এরিয়া টু ইউজ করব। তো যেহেতু এরিয়া টু ইউজ করব তাহলে আমরা এরিয়া টুটা ডাউনলোড করে রাখি। তো এখানে আমি টার্মিনালটা ক্লিয়ার করে দিই। তো এখন আমরা গুগলে চলে যাব। আমরা গুগলে চলে লিখব ffuf স্পেস গিটহাব। তো লেখার পরে এর আগের বারের মতনই আমাদের সেম এই রিপোজিটরিটা আসবে। আসার পরে এটার মধ্যে আমরা ঢুকবো। তো ঢোকার পরে একটু নিচের দিকে আমরা যদি যাব, একবার নিচের দিকে যাব, তো যাওয়ার পরে এখানে একটা অপশন দেখবো যে রিলিজেস। তো তার মধ্যে আমার যে লেটেস্ট ভার্সন সেটা এখানে আসবে অটোমেটিকলি। তো এটার মধ্যে আমরা ক্লিক করব। করার পরে সেটার যেই রিলিজ, মানে লাস্ট যে লেটেস্ট যে রিলিজ সেটার মধ্যে আমাদের নিয়ে আসবে। আর এখানে লেটেস্ট সাইডে লেখাই আছে, মানে এটা লেটেস্ট রিলিজ। তো এটা নিচের দিকে গেলে আপনার অ্যাসেটস পাওয়া যাবেন। এই দেখেন অ্যাসেটস। তো যদি আপনাদের এরকম থাকে, মনে করেন অ্যাসেটস না আসে, তাহলে আপনি এখানে ক্লিক করবেন অ্যাসেটসের মধ্যে, দেখেন তাহলে সবগুলো চলে আসবে। তো এখানে একটু আপনাদের মাথা ঘুরে যাবে যে যদি আপনার মানে এরকম কখনো যদি প্রিবিল্ট বাইনারি ইউজ না করে থাকেন, মানে বাইনারি ডিরেক্ট ডাউনলোড করে ইউজ না করে থাকেন গিটহাব, তাহলে আপনার মাথায় একটু ঘুরে যাবে যেগুলো আসলে কী। তো প্রথম জিনিস আমি যেটা বলবো সেটা হলো, দেখেন প্রথম যে দুইটা ফাইল, একটা হলো লাস্টে .txt আর লাস্টে হলো .txt.sig। এই দুটো জিনিস আপনারা ইগনোর করবেন। লাস্টে যে দুইটা ফাইল সোর্স কোড এবং মানে সোর্স কোড জিপ, সোর্স কোড tar.gz, এই দুইটাই আমরা ইগনোর করবো। মূলত প্রথম দুইটা লাস্টের দুইটা ফাইল আমরা ইগনোর করবো। তো এটা কিন্তু সব ক্ষেত্রে না, যখন আপনারা দেখবেন .txt.sig এই সব টাইপের থাকবে, অথবা সোর্স কোড tar.gz এগুলো থাকবে, তখন আপনারা ইগনোর করবেন। মাঝখানের যে ফাইলগুলো আছে আপনার প্রত্যেকটা লাস্টে দেখবেন হয়তো .zip আছে, আর নয়তো লাস্টে .tar.gz আছে। তো এই মূলত সবগুলো কিন্তু আসলে কম্প্রেস করার, মানে ফাইল কম্প্রেস করার একটা ফরম্যাট। তো এখানে এর মধ্যে এই জিনিসটা আমরা জানলাম যে .tar.gz অথবা .zip এই জিনিসগুলো কী। তো এরপরে আমরা আসি মূল কথা। তো এখানে আসলে দেখেন প্রথমে আমরা ফাইলটার নাম একটু পড়ি। দেখেন প্রথমে আছে ffuf লেখা, এরপরে আন্ডারস্কোর দিয়া ভার্সনটা লেখা আছে 1.3.1, এরপরে আবার আন্ডারস্কোর দেওয়া FreeBSD লেখা। তো FreeBSD জিনিসটা কি? FreeBSD হলো আপনার লিনাক্স এবং ইউনিক্সের মতনই একটা অপারেটিং সিস্টেম, ওপেন সোর্স। সেমভাবে লিনাক্স দেখেন এরকম FreeBSD নাম আছে, মাঝখানে দেখেন এরকম তিনটা আছে। ঠিক আছে, এরপরে দেখেন আবার সেমভাবে লিনাক্সের জন্য চারটা আছে, ম্যাকওএসের জন্য একটা আছে, ওপেন বিএসডির জন্য। ওপেন বিএসডি সেম ফ্রি বিএসডির মতন ওপেন বিএসডি একটা অপারেটিং সিস্টেম। তারপর হলো উইন্ডোজ আছে দুইটা। তো আমরা আমাদের অ্যান্ড্রয়েড, যেহেতু আমরা অ্যান্ড্রয়েড ইউজার, আমরা জানি যে অ্যান্ড্রয়েড কিন্তু লিনাক্সের উপরে বেস্ট করে বানানো হয়েছে। তো যেহেতু এখানে লিনাক্সের অপশন আছে, তো আমরা এখন লিনাক্সেরটা ইনস্টল করব। তো কীভাবে আমরা এখন বুঝবো, দেখেন এখানে কিন্তু লিনাক্সের পরে আবার আন্ডারস্কোর দিয়ে আবার একটা ইয়ে আছে। দেখেন প্রথমে আছে দেখেন 386, তারপরে আছে AMD64, ARM64, ARM-v6। তো এইগুলো আসলে কি? এগুলো আসলে আমাদের ফোনের সিপিইউ আর্কিটেকচার। তো এখন আমরা কীভাবে জানবো? আমাদের কিন্তু ফোনের সিপিইউ আর্কিটেকচারের সাথে মিলায়া আমাদের এইখান দিয়ে ফাইলটা ডাউনলোড করতে হবে। তো এখন আমরা কীভাবে জানবো যে আমাদের ফোনের আর্কিটেকচারটা কি, সিপিইউ আর্কিটেকচার? তো মূলত বর্তমানে আমরা যত লেটেস্ট মডার্ন ফোনগুলো আছে, প্রায় মানে 95%, 96, 99% দেখা যায় যে ARM-64 মানে 64 বিটের হয়ে থাকে। তো 64 বিট অ্যান্ড্রয়েড ডিভাইস মানেই ARM-64, R64, ARM V8। ঠিক আছে, আর যদি দেখেন আপনাদের 32 বিট,
তাহলে দেখবেন যে ARM V6, ARM V7, ARM HF, ঠিক আছে, এরকম টাইপের থাকবে। তো আপনি যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে আপনারা সিম্পলি কী করতে পারেন, গুগলে সার্চ করতে পারেন। তো দেখেন আমরা যদি লিখি যে ARM, শুধু জাস্ট ARM লিখি, ARM আর্কিটেকচার, এটুকু লেখা সার্চ করার পরে দেখেন ARM পুরাপুরি আপনার যেই মানে এটার কী কী আছে ভিতরে, কই দিয়ে আসছে, কেমনে কী আসছে, উইকিপিডিয়া পেয়ে যাবেন। তো এখানে একটা জিনিস জাস্ট একটু হাইলাইট করে দেখেন, এখানে দেখেন লেখা আছে বিটস 32 বিট। তো 32 বিট এখানে আসলে নীল হয়ে আছে, 64 বিট আসলে এটা নীল হয় নাই, মানে এটা 32 বিট। তো ARM আর্কিটেকচার মানে 32 বিট। তো এখানে উইকিপিডিয়া দিয়ে আপনারা অনেক কিছু জানতে পারেন যে 32 বিট মানে কী, এর মধ্যে কী আছে। তো আমি আপনাদের সিম্পলি বুঝাই দিলাম, আমি এখানে একটু লেখা দিই যাতে আপনাদের সুবিধা হয় একটু। দেখেন আপনারা যদি দেখেন ARM HF, ARM V7, ARM V6, মানে এরকম যত দেখবেন, মানে ARM R64 অথবা ARM 64 অথবা লাস্ট এটা আছে ARM 8, ঠিক আছে, ARM V8 অথবা ARM V8, আরও আছে ধরেন ARM V8 A, এটাও আছে। তো সরি আমি সার্চ করে ফেলেছি বলে, সরি। তো এই ARM V8 এর নিচে যত কিছু আপনারা দেখবেন, বেশিরভাগ ডিভাইসে ARM আপনার HF লেখা থাকে, যেগুলো 64 বিটের, সরি 32 বিটের যে সিস্টেমগুলো সেগুলোতে। তো ওগুলো দেখলে বুঝবেন যে আপনাদের একটা 32 বিটের সিস্টেম, আপনাদের ARM যেসব বাইনারিতে ARM আছে অথবা ARM HF, ARM V6 আছে, সেগুলো আপনারা ইউজ করতে পারবেন। আর অন্যথায় আপনারা R64 অথবা ARM 64 এর জন্য যেসব বাইনারি আছে সেগুলো ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো অনেক কিছু বুঝাইলাম, এখন আমরা চেক করি যে আমাদের ডিভাইসের আর্কিটেকচারটা কি। তো টার্মাক্সে যাব, যার পর আমরা লিখবো যে ইউনেম -m, লেখার পর আপনারা দেখবেন যে আমারটা R64 আসছে। তো লাস্টে 64 আমরা বোঝা যেতেছে যেহেতু আমি বলছি যে R64 মানে 64 বিট। তো আমরা এখানে যদি ARM 64 আসতো সেম আমরা কাজ করতাম, অথবা যদি ARM V8 তো আমরা সেম ইয়ে করতাম। তো এখন আমরা কি করব, একটা সুবিধা হলো ARM 64 এর যে ডিভাইসগুলো, সেগুলোর মধ্যে কিন্তু আপনার ARM এর মানে শুধু ARM যেটা 32 বিট, সেগুলোর যে অ্যাপগুলো আছে অথবা সেগুলোর যে বাইনারি, সেগুলোর যে টুল, সেগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। কিন্তু যদি আপনাদের 32 বিটের সিস্টেমগুলো থাকে, তাহলে কিন্তু আপনারা শুধু ARM এরটা ইউজ করতে পারবেন, মানে 32 বিটেরটা ইউজ করতে পারবেন। 64 বিটের কোনো টুল অথবা স্ক্রিপ্ট অথবা যেটাই বলেন, সরি স্ক্রিপ্ট না, স্ক্রিপ্ট তো 64 বিট 32 বিট হয় না, আপনার বাইনারি ইউজ করতে পারবেন না। তো এখানে দেখেন আমরা একটু খেয়াল করি, আমাদের যেহেতু আমরা জানছি যে ARM 64 অথবা আমাদের ARM V6, এই দুইটাই আছে। দেখেন ARM 64, ARM V6। তো এখানে যেহেতু আমরা জানলাম যে আমাদের একটা ARM 64 অথবা R64, তাই আমরা এটারে কপি করে নিলাম। যদি আপনারা দেখেন যে আপনাদের একটা ARM HF অথবা ARM V6, ARM V7 এগুলো দেখেন, অথবা ARM HF, তাহলে আপনার ARM V6 এটা ডাউনলোড করবেন। তো লং প্রেস করে আমরা কপি লিঙ্ক অ্যাড্রেস দিলাম। তো এরপরে আমরা একটু আগে কিন্তু এরিয়া 2টা ডাউনলোড করছি, ইনস্টল করছি। তো আমরা লিখবো যে এরিয়া 2C, লেখার পরে স্পেস দিব, তারপর লিঙ্কটা মানে পেস্ট করে দিব। দেখেন এটা ডাউনলোড হবে, এটার প্রায় আপনার 2.8 MB, মানে প্রায় 3 MBর মতনই। তো দেখেন ডাউনলোড হয়ে গেছে। তো আমরা যদি এখন ls টাইপ করি, টাইপ করার পর দেখবো যে এখানে চলে আসছে এই লাস্টে .tar.gz নামের যে ফাইলটা আছে, ডাউনলোড করছি। তো এটা যেহেতু কম্প্রেস করে, এখন আমরা ডিকম্প্রেস করবো, অথবা আমরা এটা কীভাবে এক্সট্র্যাক্ট করব। তো করার জন্য যেহেতু এখানে লাস্টে লেখা আছে, আপনার মনে রাখবেন যত ফাইল দেখবেন লাস্টে .tar অথবা .tar-এর পরে যাই থাকুক, xz, gz, ঠিক আছে, যাই থাকুক, সবগুলো .tar থাকা মানে আপনার ওইটা টার দিয়ে, মানে টার কমান্ড দিয়ে এটা আপনারা এক্সট্র্যাক্ট করতে পারবেন। এখন আরেকটা জিনিস আপনাদের দেখাই আমি। মনে করেন আপনারা যদি চান যে আপনারা যে ফোল্ডারে আছেন বর্তমানে, PWD দিয়ে আমরা দেখে নিতে পারেন যে আপনারা কোন ফোল্ডারে আছেন। তো আপনারা যদি চান এই ফোল্ডারের মধ্যে, এই ফাইলটার মধ্যে ডিকম্প্রেস করবেন অথবা এক্সট্র্যাক্ট করবেন, তাহলে আপনারা জাস্ট এই কমান্ডটা দিতে পারেন, টার স্পেস -xf, তারপর আপনার যে ফাইল নাম সেটা, যেমন ffuf, এটা দিলে কি হবে, আপনার যে ফোল্ডার, ওই ফোল্ডারের মধ্যে সবগুলো ফাইল ডিকম্প্রেস হয়ে যাবে অথবা এক্সট্র্যাক্ট হয়ে যাবে। তো ls টাইপ করি, দেখেন এখানে 4টা ফাইল ছিল, এই 4টা ফাইল এখানে চলে আসছে, চেঞ্জ লগ, ffuf, লাইসেন্স, readme.md। তো এখানে আমি এগুলো রিমুভ করে দিই। তো রিমুভ কেন করতে সেটা আমি আপনাদের বলতেছি। সবগুলো রিমুভ করে দিলাম। তো দেওয়ার পরে এখন আমরা কি করব, আগে একটা ফোল্ডার বানাবো। আমরা এখানে ধরেন আমরা ফোল্ডার বানাবো, কি নামে বানানো যায়, বান্দর নামে একটা ফোল্ডার বানাই। তো বানানোর পরে ls টাইপ করবো, দেখেন বান্দর নামে একটা ফোল্ডার চলে আসছে। তো এখন আমরা কি করব, এই ফোল্ডারের মধ্যে আমাদের এই সবগুলো ফাইল ডিকম্প্রেস করব অথবা এক্সট্রাক্ট করব। সেটা কিভাবে করব,
তো মনে রাখবেন আগে কিন্তু আপনার ফোল্ডার বানিয়ে নিতে হবে একটা, ঠিক আছে? ফোল্ডার না বানালে কিন্তু এরর দিবে। তো আমরা আগের কমান্ডে যাই, টারের যে কমান্ড ছিল, এই যে টার কমান্ড। তো এটা যাওয়ার পরে আমরা এখানে আমাদের দেখেন আমাদের এটা দিলাম, আমাদের ফাইলের নামটা, তারপর মাইনাস বড় হাতে সি দিব। বড় হাতে সি মানে আমরা যে ফোল্ডারটা এটারে এক্সট্রাক্ট করতে যেতেছি, তো বান্দর দেখা দেবো, যেহেতু বান্দর নামে একটা ফোল্ডার আমরা বানাইছি, তো তাই। তো এখানে দেখেন আচ্ছা এরর আসছে, কেন ওপেন, আচ্ছা ও সরি, আমি এটা ডিলিট করে দিয়েছি বলে ওই সময় ইয়া করতে চাই, ডিলিট করে দিচ্ছি। তো যাই হোক, আমি এটা আবার ডাউনলোড করি, সমস্যা নেই, কমান্ড তো আমার কাছে আছেই। আচ্ছা, তো সেম কমান্ড আমরা দিলাম, তারপর দেখেন কোনো এরর আসে নেই, মানে এটা সাকসেসফুলি হয়েছে। তো আমরা এলএস টাইপ করি, দেখবেন যে বান্দর নামে ফোল্ডার আছে, এটার মধ্যে আমরা ঢুকবো, বান্দর, সরি বান্দর এলএস। দেখেন এই ফোল্ডারের মধ্যে কিন্তু সবগুলো ফাইল চলে আসছে। তো এই হলো আমাদের ডিকম্প্রেস করার সিস্টেমটা। তো আপনারা যে কোনো ফাইল এইভাবে আপনারা ডিকম্প্রেস করতে পারবেন, যদি দেখেন টার মানে ডট টার যে ফরম্যাট সেটাতে আছে। তো এবার দেখেন এখানে 4টা ফাইলের মধ্যে 3টা ফাইল আমাদের দরকার নাই। রিডমি ডট এমডি এটার আপনারা এই গুগল সরি গিটহাবের ওই পেজ থেকেও দেখে আসতে পারেন। মানে রিডমি ডট এমডির মধ্যে এটার মানে ইতিহাস যা আছে সব এটার মধ্যে দেওয়া আছে। লাইসেন্স চেঞ্জ লগ একটা আমাদের দরকার নাই, আমাদের দরকার হলো ffuf এক্সিকিউটেবল। তো ইন কেস এখানে যদি আপনারা দেখেন যে এটা সবুজ হয়ে নাই, সাদা হয়ে আছে, তাহলে আপনার এটারে এক্সিকিউটেবল পারমিশন দিয়ে নেবেন। তো কীভাবে দিবেন, chmod +x, তারপর আপনার ffufটা। তো এখানে দেখেন আগে থেকে সবুজ হয়ে আছে, ঠিক আছে? আগে থেকে সবুজ হয়ে আছে মানে হলো এটা অটোমেটিকলি আমাদের এখানে এক্সিকিউটেবল পারমিশন দেওয়া আছে। তো আপনি যদি লেখেন যে ls স্পেস lh ffuf, দেখেন এখানে পারমিশন কী কী পারমিশন আছে সেটা কিন্তু এখানে লেখা আছে, ঠিক আছে? এই যে দেখেন, এটা আমি এত ভাঙাইতে যাব না, দেখেন লেখা আছে। যদি ইনকেস দেখেন যে এরকম পারমিশন দেওয়া নাই, কিছু কিছু জায়গায় দেখা যায় যে আপনাদের কালারিং করা থাকে না টার্মিনালটা, তখন দেখা যায় যে সবুজ হোক সাদা হোক, ঠিক আছে, আপনারা বুঝতে পারবেন না, সব কিছুই সাদা দেখাবে। তো ওই সময় আপনারা এরকম করে দেখে নিতে পারেন। তা আমি একটু দেখি, আমি এটারে এক্সিকিউটেবল পারমিশনটা আমি ডিসেবল করে দিই, মানে আনএক্সিকিউটেবল বানাই দিই এটা আমি। দেখেন এখন যদি আমরা এলএস টাইপ করি, দেখেন ffufটা সাদা হয়ে আছে, মানে এটার এক্সিকিউটেবল পারমিশন পায় নাই। তো এখন যদি আমরা সেমভাবে আমরা ls স্পেস lh ffuf দিই, দেখবেন এইখান থেকে একটু পারমিশনটা কমে গেছে, দেখেন জাস্ট rw আছে, ঠিক আছে? অথচ এখানে কিন্তু rwx আছে, বুঝতে পারতেছেন? তো আমরা আবার সেমভাবে এটার এক্সিকিউটেবল বানাই দিই, যেহেতু আমাদের এক্সিকিউটেবলই দরকার। আচ্ছা, বানাই দিলাম এলএস। যদি আপনারা কিছু না বুঝেন এখান দিয়ে আমি কী করতেছি chmod দিয়ে, তো আপনারা গুগলে সার্চ করে দিতে পারেন, অথবা আমাদের বেসিক ভিডিওগুলো দেখতে পারেন, ওখানে আমি বলছি যে কীভাবে কোনো ফাইল এক্সিকিউটেবল বানাইতে হয়। তো এক্সিকিউটেবল বানানোর কারণে কী হবে, এখন আমরা জাস্ট এটা ডট স্ল্যাশ দিয়েই রান করতে পারবো, ffuf। দেখেন আমাদের টুলটা কিন্তু সাকসেসফুলি রান হয়ে গেছে। তো এত বড় ভিডিও বানানোর কারণ হলো এখানে কিন্তু আপনারা একটা জিনিস নিয়ে এখানে কিন্তু আপনারা অনেক কিছু শিখতে পারছেন একসাথে, যে কীভাবে আপনারা আসলে আর্কিটেকচারটা কীভাবে ডিফাইন করবেন, কোন আর্কিটেকচার আপনারা ইউজ করতেছেন এটা কীভাবে জানবেন, তারপরে কীভাবে কোনো ফাইল এক্সট্র্যাক্ট করবেন, ঠিক আছে? তারপরে কোন ফোল্ডারে কীভাবে এক্সিট করবেন, ঠিক আছে, এক্সিকিউটেবল কীভাবে বানাবেন, ইটিসি অনেক কিছু শিখতে পারলেন। তো যাই হোক, সেমভাবে লাস্টের ভিডিওতে আমরা দেখছিলাম যে কীভাবে রান করা লাগে, এই যে রান করলাম আমরা ./ffuf। এখন কথা হইলো যে আপনার যতবার ffufটা রান করতে চাবেন, প্রত্যেকবার কিন্তু আপনার এই বান্দর অথবা আপনার যে ডিরেক্টরিতে এক্সট্র্যাক্ট করছেন সেই ফোল্ডারে যায়, তারপরে কিন্তু / দিয়ে ইউজ করা লাগবে। তো অল্টারনেটিভলি আপনারা এটা কী করতে পারেন, আপনারা জাস্ট এটারে মুভ করে দিতে পারেন এই যে এই কমান্ডটা দিয়ে। দেখেন আমি এটা লিখি ম্যানুয়ালি, প্রথমে মুভ, এমভি মানে মুভ। এবার আমাদের যেই এক্সিকিউটেবল ffuf সেটা আমরা কই মুভ করব, আমাদের টারমাক্সের যে বিন ফোল্ডার সেখানে। টারমাক্সের বিন ফোল্ডার হলো এটা /data/com.tarmax/file/user/bin। তো এত বড় যদি আমরা না লিখতে চাই, তাহলে আমরা সিম্পলি $প্রিফিক্স লিখতে পারি। তো এই জন্য আমরা $প্রিফিক্স লিখলাম, লেখার পর জাস্ট বিন লেখা দিলাম। তো $প্রিফিক্স মানে ইউজার, মানে পুরা সেই ডাটা থেকে শুরু করে ইউজার পর্যন্ত এই পুরোটা শর্টকাট হলো $প্রিফিক্স। তো দিলাম, দেওয়ার পরে আমরা এটা মুভ করে দিলাম। দেওয়ার পরে এখন আপনাদের সিস্টেম ওয়াইডে আপনি এটা ইউজ করতে পারবেন। যখন আমি দেখেন সিডি দিলাম, আমরা কিন্তু ওই ফোল্ডারে নাই, আমরা এখন তাও যদি মানে ffuf টাইপ করে, তাহলে এখানে আমরা কিন্তু টুলটা ইউজ করতে পারতেছি, মানে এরর ছাড়াই, ঠিক আছে? তো আশা করি সবাই বুঝতে পারছেন যে কীভাবে আমার আসলে এটা ইনস্টল করা লাগে। যদিও ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আশা করি ভিডিওতে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।